স্বাগত নিউজরুম সংলাপে, সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম। খবর ও খবরের বিশ্লেষণী আমাদের অনুষ্ঠানে আজকে ভার্চুয়ালি আমরা তিনজন অতিথিকে যুক্ত করেছি। শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করাতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সোহরাব হাসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি। একই সঙ্গে যুক্ত হয়েছেন গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক, এবং শওকত আলী সাগর, সম্পাদক, নতুন দেশ কানাডা। তিনি কানাডা থেকে যুক্ত হয়েছেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করব তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম শুরুতে আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে ক্ষত শুকায়নি সংস্কৃতির শহরে। এটি মূলত হেফাজতের যে হরতালের দিন আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাকে নিয়ে ৮ মামলায় আসামি ৮,৫০০ আটক ২১ মামলায় হেফাজতে দায়িত্বশীল কারো নাম নেই। সাংবাদিকদের মানববন্ধন, ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই। আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। ঊর্ধ্বমুখী সংক্রমণ, সংকট বাড়ছে হাসপাতালে। করোনা নিয়ে আরও একটি শিরোনাম করেছে আইসিইউ নিয়ে হাহাকার, সাধারণ শয্যাও চাপ বাড়ছে। সংক্রমণের নতুন রেকর্ড, ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ৫২ জনের। এটি আসলে গত ৭ মাসে সর্বোচ্চ রেকর্ড, এবং শনাক্তের সংখ্যাও সবচেয়ে বেশি রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৫,৩৫৮ জন। এটি সম্ভবত সর্বোচ্চ বাংলাদেশে করোনা সংক্রমণের একদিনে। মোটামুটি এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এরপর কালের কণ্ঠ শিরোনাম করেছে টিকার নতুন উৎস খোঁজা প্রায় বন্ধ। টিকা আনতে বেসরকারি কয়েকটি কোম্পানির আবেদন ঝুলে আছে। সরকারের কেনা বাকি টিকা কবে আসবে নিশ্চিত নয়। এটি টিকা নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। এরপরে স্বাস্থ্যবিধি নিয়ে আরেকটি শিরোনাম করেছে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, করোনার দ্বিতীয় ধাক্কা, রাজধানীতে গণপরিবহন কম, দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি, দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ। স্বাস্থ্যবিধি নিয়ে আরও একটি শিরোনাম ছিল। এই ছিল মোটামুটি কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলো আমরা বললাম। তারপর ডেইলি সান শিরোনাম করেছে প্রাইভেট আইসিডি অপারেটরস ইয়েট টু ইনস্টল স্ক্যানিং সিস্টেম। এটি ছিল প্রধান শিরোনাম। ওয়ার্ক অন বঙ্গবন্ধু টানেল গোয়িং অন ইন ফুল সুইং। Saudi Arabia announces 2 major green initiative combating climate change. এই ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। জনাব সোহরাব হাসান, আপনার কাছেই আসতে চাই শুরুতে। আমরা হেফাজত কিংবা গত কয়েকদিনের যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে যে হরতাল বিক্ষোভ দেখেছি, আন্দোলন দেখেছি রাজপথে, একই সঙ্গে সেটি তো নিশ্চয়ই তারা করবে, কিন্তু বিক্ষোভ বা হরতালের নামে যে তাণ্ডব আমরা আসলে দেখেছি, ব্রাহ্মণবাড়িয়ার কথা যদি বলি কিংবা চট্টগ্রামের কথা বলি, সেখানে পুরো থানা আগুন দেওয়া হয়েছে, ভূমি অফিসে আগুন দেওয়া হয়েছে, প্রেস ক্লাবে আগুন দেওয়া হয়েছে। তারপরে আমাদের যে স্মৃতিচিহ্ন, ওস্তাদ আলাউদ্দিন খাঁর যে স্মৃতিচিহ্ন, সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। এগুলো আসলে এই ধরনের ঘটনা আসলে সচরাচর আমরা যুদ্ধের সময় আমরা শুনেছি আসলে এভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া বা এই ধরনের তাণ্ডব, কিন্তু এটি আসলে কিভাবে আপনি মূল্যায়ন করবেন বা কিভাবে দেখতে চান বিষয়টি? ধন্যবাদ। আপনি হেফাজতের কথা বললেন, তারা তাণ্ডব করেছে। তারা ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীত একাডেমি, আলাউদ্দিন খাঁর সঙ্গীত একাডেমি, ভাষা চত্বর সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, আওয়ামী লীগ নেতাদের বসত বাড়িতে হামলা করেছে, রেল স্টেশনে হামলা করেছে, আগুন দিয়েছে। কিন্তু সরকার কি করেছে? একটা দেশে যখন একটি বেশ শক্তিশালী সরকার, মানে আমরা যখন বিএনপির কর্মসূচি দেখি বা অন্য দলের কোন কর্মসূচি দেখি, তখন সরকারের সমস্ত শক্তি নিয়ে তার মোকাবেলা করতে দেখি। কিন্তু হাটহাজারী, এবং আপনি যেটা বললেন যে যুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া কিন্তু গত ৫-৭ বছরে এর আগেও এরকম তাণ্ডব হয়েছে, হয়তো মাত্রা কম ছিল, হাটহাজারীতেও হয়েছে। সুতরাং এই শক্তি, হেফাজত যে কিছু অঘটন ঘটাবে না, ঘটাতে পারে না, সেটি কি সরকারের পারে, সেটি কি সরকারের জানা ছিল না? এবং সরকার যদি জানা থাকে তাহলে কি ব্যবস্থা নিয়েছে? সরকারের গোয়েন্দা সংস্থা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা কেন প্রতিরোধ করলো না? তারা কেন এটি এর বিরুদ্ধে ব্যবস্থা নিল না? আমরা প্রেস ক্লাবে দেখি বিএনপির দেশ কর্মী নেতার সমাবেশ হলে ১০০ পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়। আর নয়াপল্টনে সমাবেশ বা মিছিল হলেও একই ঘটনা ঘটে। বাম দল যদি ৫০ জন থাকে, পুলিশ সেখানে ৭৫ জন থাকে।
তাহলে এই এত বড় ঘটনা, বিশেষ করে এটা তো সারা দেশে হয়নি, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ চট্টগ্রাম, বা টাঙ্গাইল। হাটহাজারী, চট্টগ্রাম, এই কয়েকটি জায়গায় সরকারের কি এই সামর্থ্য ছিল না তাদেরকে মোকাবেলা করার? আমার তো এখানে সন্দেহ হয় সরকার সেটি বুঝতে পারে না, অথবা ভাবছে যে এটি তাদেরই লোক, সুতরাং তারা খুব বেশি বাড়াবাড়ি করবে না। এই যে সরকারের ভাবনা, এটাই তো ভ্রান্ত। এবং ধরেন একজন গণতান্ত্রিক সমাজে বা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ করা, কর্মসূচি নেওয়ার অধিকার সবার আছে, কিন্তু অন্যের জানমাল নষ্ট করা বা নিজের নিজের জীবন, এই যে যারা হেফাজতের ডাকে যারা রাস্তায় নেমেছে এবং তারা গুলিতে গুলিতে মানুষ মারা গেল, তা এর জবাব কি? তারা তো এই গরিব গরিব বাবা মা কিন্তু তাদেরকে কওমি মাদ্রাসায় সন্তানদের পাঠিয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু তাদের তো এরকম গুলির মুখে গুলির মুখে ফেলে দেওয়ার জন্য পাঠায়নি। আমি মনে করি যে সরকার পুরো ব্যবস্থাটি যেভাবে সামাল দেওয়ার কথা ছিল, সামাল দেওয়া উচিত ছিল, সেটি দিতে পারেনি, এবং এটা সরকারের ব্যর্থতা। জানমালের নিশ্চয়তা দিতে পারেনি। একই সঙ্গে একজন বিদেশি অতিথি, তিনি যতই বিতর্কিত হোক না কেন, তার বিরুদ্ধে তাকে নিয়ে ভারতে অনেক কর্মসূচি আছে, প্রতিবাদ হয়েছে, এখানেও হতে পারে, কিন্তু সেটা এরকম সহিংস রূপ নেবে, এবং এটি কিন্তু খুব কি বলে ব্যতিক্রমী ঘটনা। এবং বাংলাদেশ এর থেকে আমরা সুবর্ণ জয়ন্তী যে আনন্দ, যে উচ্ছ্বাস নিয়ে উদযাপন করলাম, সেটা তো ম্লান হয়ে গেল এবং এক ধরনের কালিমা লিপ্ত হলো। এর দায় কিভাবে সরকার এড়াবে? এবং দেখুন যে আমরা অন্য সময় দেখছি বিরোধী দলের কর্মসূচি থাকলে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগদের লাগানো হয়, এবং 26শে মার্চ কিন্তু একই ঘটনা ঘটানো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এতই দুর্বল যে তাদের সহায়তায় দলীয় লোকদের নামাতে হবে? এমনকি ওই দিন যদি বায়তুল মোকাররমে গোলাগুলির ঘটনা না ঘটতো, পরবর্তী প্রতিবাদ এরকম সহিংস নাও হতে পারত। আমি মনে করি পুরো ব্যাপারটা সরকার একেবারেই কি বলে অদক্ষতার পরিচয় দিয়েছে, অবিবেচনা সুলভ কাজ করেছে, এবং হেফাজতের প্রতি যে সরকারের এক ধরনের অনুরাগ, আর সেটিও প্রকাশিত হয়েছে। এমনকি দেখুন মামলা, অন্য যে কোনো ঘটনায় বিরোধী দলের শত শত লোককে, নেতাকে মামলায় আসামি করা হয়, এখানে হেফাজতের কোনো নেতাই আসামি হননি, এবং পুলিশ প্রধান বললেন যে তদন্তে বেরিয়ে আসবে। তাহলে অন্যান্য ক্ষেত্রে সেটা হয় না কেন? সেখানে তো আমরা দেখি গায়েবী মামলা হয়, সেখানে হুকুমদাতাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কাকে হুকুম দিয়েছে সেটা পাওয়া যায় না। এক্ষেত্রে আমি মনে করি সরকার কি বলে আইনকে নিজস্ব গতিতে চলতে দেয়নি, জনগণের জীবন এবং সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ বা মানুষের সম্পদ রক্ষারও চেষ্টা করেনি, এবং তাদের এই ব্যর্থতা কিন্তু আমাদের ভবিষ্যৎ রাজনীতিকেই এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। এবং এখানে একটা সরকার এবং হেফাজত না, বাংলাদেশ আজ কার কথায় পরিচালিত হচ্ছে? হেফাজতের কথায় না সরকারের কথায়? তো সরকারের কথা তো এখানে টেকেনি। সরকার সমস্ত কিছুতে নিয়ন্ত্রণ আছে, কিন্তু আমরা দেখলাম যে চট্টগ্রামের হাটহাজারী বা ব্রাহ্মণবাড়িয়া বা এইসব জায়গায় তার কোনো নিয়ন্ত্রণই নেই, এবং সেখানকার স্থানীয় সংসদ ক্ষোভের সঙ্গে বলছে যে তারা পুলিশকে নামতে দেয়নি। তাহলে কি সরকারের ভেতরেই কেউ এখানে নাশকতা করেছে বা এখানে অন্তর্ঘাত করেছে, অথবা তারা নিষ্ক্রিয় থেকেছে, বা এই ঘটনা ঘটতে দিয়েছে কিনা? আমার মনে হয় যে কি বিচার বিভাগের তদন্ত হওয়া উচিত, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। জি, আপনার কাছে ফিরবো আমরা। গোলাম মুর্তজা, আপনার কাছে একটু আসতে চাই যে এই বিষয়টি নিয়ে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন, আর এখানে কোনো আপনি কোনো উস্কানি দেখছেন কিনা, বা উস্কানিও যদি থাকে এক পক্ষের বা আরেক পক্ষ তো নিবৃত থাকতে পারতো, বা আন্দোলন তো অন্যভাবে করা যেত, কি বলবেন আসলে? দেখেন, আন্দোলন কিভাবে করা যেত সেটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হতে পারে। এখন আমাদের এখনকার আলোচনার বিষয়টি হলো আন্দোলনটি আসলে কোন প্রক্রিয়াতে হলো, কিভাবে হলো, এটা আমাদের একটা আলোচনার বিষয়।
আমাদের আরেকটি আলোচনার বিষয় যে আপনি কথা বলতে গিয়ে বলছেন হেফাজত যে তাণ্ডব চালালো, সোহরাব ভাইও কথা বলতে গিয়ে সেই একই কথা বললেন। সেই যেদিন থেকে এই তাণ্ডব শুরু হয়েছিল সেদিন গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগের নেতা, নেতা বলতে একেবারে পরিচিত যে নেতা, তারা সবাই তাদের মুখ থেকে আমরা একটি কথাই শুনেছিলাম যে হেফাজতের তাণ্ডব। সেই দিনই প্রথম আলো পরের দিন বা সেই দিন রাতে বা প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করলো, যখন 14 ঘন্টা যাবত ঢাকা নারায়ণগঞ্জের এই হাইওয়েটিতে গণপরিবহন চলাচল বন্ধ থাকলো, তখন নারায়ণগঞ্জের এসপি বললেন যে এই ঘটনার সঙ্গে তিনি, আমি এখন হুবহু করতে পারছি না, কিন্তু মূল বক্তব্যটি ছিল যে এই কাণ্ডের সঙ্গে আগুন দেয়া, টায়ার জ্বালিয়ে আগুন দেয়া, তারপরে খাম্বা ফেললে রাস্তা বন্ধ করা, যোগাযোগ বন্ধ করে, এর সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নাই, হেফাজতের নেতাদের সম্পর্ক নাই, তারা এই কাজগুলো করেন নাই। প্রথম আলোতে কি হয়েছিল, পরবর্তীতে আরো অন্যান্যরাও করেছে। তখন আমার একটু তখন থেকেই আমি একটু সংবাদকর্মী হিসেবে একটু খটকার মধ্যে আছি যে এই যে ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে, ভোরবেলা থেকে সেখানে আমাদের সংবাদকর্মীরা ছিলেন, তারা দেখলেন হেফাজতের নেতারা, কর্মীরা, মাদ্রাসার ছাত্ররা আসছে, মিছিল করছে, রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, আগুন জ্বালাচ্ছে, রাস্তা, বাস চলাচল বা যোগাযোগ বন্ধ হয়ে গেল। সবই দৃশ্যমান ভাবে আমরা দেখলাম যে এরা মাদ্রাসা থেকে এসেছেন, বা এদের যে মাদ্রাসার হেফাজত যারা আছেন বাহ্যিক ভাবে তাদের যে পোশাক, সবকিছু মিলে আমাদের কাছে সেটা মনে হলো। কিন্তু এসপি যখন কথা বলতে গিয়ে সেটা দেখলেন না, তখন এক ধরনের একটা খটকা তৈরি হলো। এবং এই ঘটনার পরবর্তীতে আমরা যখন, সৌরভ ভাই যে কথাটি বললেন, মামলার প্রসঙ্গে যখন আসলো, তখন মামলা দিতে গেলে আমরা দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় 7টি মামলা হলো, নারায়ণগঞ্জে কত 6টি বা 7টি মামলা হলো, চট্টগ্রামে মামলা হলো, আরো বিভিন্ন জায়গায় মামলা হলো। একটি দুটি জায়গায় দু একজন হয়তো আছে, কিন্তু সবচেয়ে বড় ভাবে যে ঘটনাটি ঘটলো ব্রাহ্মণবাড়িয়াতে, সেই ব্রাহ্মণবাড়িয়ার সংবাদকর্মীরা, সব গণমাধ্যমের সকল সংবাদকর্মীরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদকর্মীরা সারাদিন ধরে সংবাদ পরিবেশন করলেন যে হেফাজতের তাণ্ডব, হেফাজত সরকারি ভবনে, সরকারি অফিসে আগুন দিয়েছে, হেফাজত ওস্তাদ আলাউদ্দিন খানের যে স্মৃতিচিহ্ন সেখানে আগুন দিয়েছে এবং জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, এবং এটাই প্রথম আগুন দেয়নি, এই আগুন দেওয়ার ঘটনা আরো আগেও ঘটেছে। কিন্তু যখন মামলার প্রসঙ্গ আসলো, তখন আমরা দেখলাম যে হেফাজতের কেউ আসামি নয়। এখানে একটা ভুল বার্তা যেন না যায় কোনো অবস্থাতেই, যে আমি এই দাবি নিয়ে এখানে কথা বলছি যে হেফাজত নেতাদেরকে আসামি করতে হবে, কেন মামলায় হেফাজত নেতাদেরকে আসামি রাখতেই হবে, নিশ্চয়ই আমি সেই দাবি করছি না। আমি বিষয়টি বলতে চাইছি, বাংলাদেশের যে চিরায়ত ঐতিহ্য, সেই চিরায়ত ঐতিহ্যে যে প্রক্রিয়াতে একটি মামলা হয়, যে প্রক্রিয়াতে মামলার আসামি নির্বাচন করা হয়, এই হেফাজতের এই আন্দোলনকে কেন্দ্র করে যে প্রক্রিয়াতে মামলা হলো, যে প্রক্রিয়াতে পুলিশ বাহিনীর প্রধান বা পুলিশ বাহিনীর পক্ষ থেকে বক্তব্য দেওয়া হলো, এটা বাংলাদেশের চিরায়ত যে ঐতিহ্য, চিরায়ত ঐতিহ্য বলতে আমি এই আন্দোলনের কথা বলছি এবং পুলিশি ব্যবস্থার কথা বলছি, আমাদের সামাজিক সংস্কৃতির কথা বলছি না। তো চিরায়ত যে এই ঐতিহ্য, এই ঐতিহ্যের চেয়ে একেবারে সম্পূর্ণরূপে বিপরীত। এখন প্রশ্ন আসে যে তাহলে এটাই কি আজকে থেকে বা 26 তারিখ থেকে বাংলাদেশে এই ঐতিহ্যটি প্রতিষ্ঠিত হলো, যে প্রমাণিত বা দৃশ্যমান ভাবে কিছু প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে মামলায় আসামি করা হবে না? এটাই যদি করা হয়ে থাকে, তাহলে আমি এখন যে পুলিশ আচরণটি করছে, আমি এই আচরণটাকে শতভাগ সমর্থন করি। কিন্তু সেটা যদি করা না হয়, তবে এটাকে আবার সমর্থন করার ক্ষেত্রে একটা সমস্যা আছে। যে সমস্যাটা হচ্ছে, দেখেন, আপনি হেফাজত নেতারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলো হেফাজত, মিছিল করলো হেফাজত, রাস্তা ব্যারিকেড দিল হেফাজত, তো আর মামলা করার সময় হেফাজত নেতাদের কথা বলা হচ্ছে বিতর্ক এড়ানোর জন্য হেফাজত নেতাদেরকে আসামি করা হয়নি, তদন্তে বের হয়ে আসবে। এখন আসামি নেই, কিন্তু তদন্তে করে তথ্য যদি পাওয়া যায় তাহলে তারাও আসামি হতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, বিএনপি নেতারা আবার এখানে আসামি হয়ে গেল, জামাতের নেতারা আবার এখানে আসামি হয়ে গেল। আসামি তারা হতেই পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি, নিশ্চয়ই কোনো আপত্তি নেই, যে কেউ আসামি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দৃশ্যমান ভাবে যাদের দেখা গেল তারা কেউ আসামি তালিকায় থাকলেন না, কিন্তু দৃশ্যমান ভাবে গণমাধ্যম বা অন্য কোনো জায়গাতে যা দেখা গেল না তারা আসামি থাকলেন। তো তারা আসামি থাকলেন এবং
এখানে আরো কিছু বিষয় দৃশ্যমান, আমি শেষ করছি, বিষয় দৃশ্যমান দেখবেন। আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুর হানিফ যে কথাটি বললেন যে হেফাজতকেও বিএনপি এবং জামাতের মতো করে দমন করা হবে। তার মানে কি, হেফাজত যখন আন্দোলন করেছে তখন আপনি হেফাজতকে দমন করেন নাই, আর যে প্রক্রিয়াতে নরমালি দমন করেন সেই প্রক্রিয়াতে দমন করেন নাই। এখন যেহেতু হেফাজত অনেক কিছু করে ফেলেছে সেই কারণে আপনি এখন দমন করবেন। অর্থাৎ আমার যে মূল জায়গা, মূল প্রশ্নটি হচ্ছে যে পুলিশের বক্তব্য অনুযায়ী বা সরকারের এখনকার অবস্থান অনুযায়ী হেফাজত যদি ওই দিন এই কর্মকাণ্ডগুলো না করে থাকে তাহলে ওই কর্মকাণ্ডগুলো ওই দিন কে করলো? একটি কথা এখানে আলোচনায় আছে যে হেফাজতের যে পোশাক, হেফাজত নেতাদের যে পোশাক, সেই পোশাকের বাইরে প্যান্ট শার্ট পরিহিত কিছু সংখ্যক মানুষও ব্রাহ্মণবাড়িয়াতে এই আগুন দেওয়ার কাজে অংশ নিয়েছিল। এখন তারা কি বিএনপি, তারা কি জামাত? ধরে নিলাম তারা বিএনপি, ধরে নিলাম তারা জামাত, কিন্তু আন্দোলন তো ছিল হেফাজতের, কর্মসূচি তো দিয়েছিল হেফাজত, কর্মসূচি তো বিএনপিও দেয় নাই, কর্মসূচি তো জামাতও দেয় নাই, তো কর্মসূচি তো হেফাজত দিল। তাহলে আসামি যদি বিএনপির নেতারা হয়, তারা যদি প্যান্ট শার্ট পরিহিত হয় এবং তাদেরকে যদি চেনা না যায়, তারপরেও যদি তারা আসামি হয়, তাহলে কর্মসূচি যারা দিল তারা কি আসামি হবে না? আমরা কিন্তু এই পুরানো কথার একটা বলে শেষ করি যে আমরা কিন্তু এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটা ময়লার গাড়িতে আগুন দিলে হুকুমের আসামি হিসেবে মির্জা ফখরুল আসামি হয়, বা সায়েদাবাদে একটি বাসে আগুন দিলে যেহেতু আন্দোলনের কর্মসূচিটি বিএনপির ছিল সেই কারণে বেগম খালেদা জিয়া আসামি হন। এই তো আমাদের এখানকার ঐতিহ্য। তো সেই ঐতিহ্যের সঙ্গে হেফাজতের সঙ্গে যে সরকারের মামলা এবং হেফাজতের সঙ্গে সরকারের নেতা, সরকারের মন্ত্রী এবং পুলিশ বাহিনীর যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। তো এই সাংঘর্ষিক বক্তব্যের মাঝে আমরা বিষয়টি বুঝতে পারছি না যে সরকার আসলে হেফাজত বিষয়ে কি করতে চাইছে। হেফাজতকে এক ধরনের তোষণ, হেফাজতকে এক ধরনের হাতে রাখা, হেফাজতকে এক ধরনের সুযোগ সুবিধা দিয়ে কোন রকম আন্দোলনে না যাওয়া এবং কোন কোন সময়ে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আন্দোলন করতে দেয়া এবং হেফাজতকে দেশের মূল বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করা অথবা চিহ্নিত করার একটা চেষ্টা। হেফাজতের মতো দলকে যদি বিরোধী দল হিসেবে চিহ্নিত করা যায় তাহলে আন্তর্জাতিক বিশ্বে ক্ষমতায় থাকলে, রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে কিছু সুবিধা পাওয়া যায়। আমরা কি সেই সুবিধাজনক দিকে যাওয়ার জন্য এখন হেফাজত বিষয়ে এইরকম আচরণ করছি? আমরা ঠিক জানি না। বাংলাদেশের স্বার্থের জন্য, সাময়িক সময়ের জন্য হয়তো একটি সরকার বা একটি রাজনৈতিক দল হয়তো এই প্রক্রিয়াতে কিছুটা সুবিধা পাবেন, কিন্তু আমার ধারণা বা আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে যেভাবে রাজনীতি বিশ্লেষণ করি বা যেভাবে রাজনীতি দেখি, তাতে এই ধরনের পরিণতি একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। এই ধরনের কর্মকাণ্ড একটা দেশের জন্য, এটা কোনো নির্দিষ্ট সরকার নয়, নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, সামগ্রিকভাবে একটা দেশের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। আমি বলছি না যে আফগানিস্তান বা সিরিয়ার মতো অবস্থা বাংলাদেশে তৈরি হবে, কোন অবস্থা তৈরি হবে আমরা জানি না, কিন্তু এই বিষয়টি আমাদেরকে এক ধরনের আতঙ্কিত করে। আমরা এখন সেই আতঙ্কের জায়গাটাতে আছি। জি, আপনার কাছে ফিরবো। শওকত আলী সাগর, আপনার কাছে একটু আসতে চাই যে আপনি কিভাবে মূল্যায়ন করবেন একই সঙ্গে যে সাংবাদিকরা টার্গেট হন এইসব আন্দোলন বা যেমন হেফাজতের এই হরতাল কিংবা বিক্ষোভ, আসলে অনেক সংবাদকর্মী আহত হয়েছেন, কি বলবেন আসলে? আমি একটু অন্যভাবে বলি। জি, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আপনারা যখন আন্দোলন, সন্ত্রাস, উশৃঙ্খলতা এইসব দেখছেন, আমরা অনেক দূরের একটি দেশে বসে কানাডাতে দেখি কি যে কানাডার সবচাইতে যে উচ্চ টাওয়ার, সিএন টাওয়ার, একটি ঐতিহাসিক, একটি ঐতিহ্যবাহী একটি টাওয়ার, সেই টাওয়ারটি বাংলাদেশের যে জাতীয় পতাকার আদলে সুসজ্জিত করা হয়েছে। আমরা দেখি যে টরন্টোর যে সাইন, সেই সাইনটিতে লাল সবুজের রং দিয়ে, আলো দিয়ে সেটিকে সুসজ্জিত করা হয়েছে। আমরা দেখি যে টরন্টো সিটি কাউন্সিল, অটোয়ার সিটি কাউন্সিল সহ নানা জায়গায় সরকারি ভবনগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা পথ করে উঠছে, এবং সেগুলি কিন্তু বাংলাদেশিরা উড়াচ্ছেন না, এখানকার যারা জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত যারা প্রতিনিধি, তারা সেটি উড়াচ্ছেন। তার মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষ কানাডাতে বসবাস করে এবং তাদের আবেগ অনুভূতিকে সম্মান দিয়ে এখানকার জনপ্রতিনিধিরা যে কাজটি করছেন, বাংলাদেশ নিজের দেশ, নিজের দেশের জনপ্রতিনিধিরা, নিজের দেশের সরকার সাধারণ জনগণের সেই আকাঙ্ক্ষা এবং সেই ভাবনাটাকে সম্মান জানানোর মতো একটি উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে পারেননি এবারের এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে। এটি একটি আমাদের দূর থেকে দেখা খেদের এবং আক্ষেপের বিষয়, সেটি আমি প্রকাশ করতে চাই। প্রথমে হেফাজতের যে বিষয়টি আপনি যদি বলেন যে আন্দোলন অবশ্যই যে কেউ করবে, আবার আমার দেশে যখন একজন বিশেষ বিদেশি অতিথি আসেন তার সম্মান এবং সেই সময়কার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে উৎসব এবং উদযাপন, সেটি নির্বিঘ্ন এবং নিশ্চিত করার জন্য রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে আমি কি করব? আমি নিশ্চয়ই
সেটি নিশ্চিত করব, আমি নিশ্চয়ই সেই পরিবেশটি নিশ্চিত করব যেন আমার দেশের প্রতিটি নাগরিক সেদিন উৎসব করতে পারে। এবং সেটি নিশ্চিত করার জন্য আমাকে আগাম কিন্তু ব্যবস্থা করতে হবে। এবং রাজনৈতিক সংস্কৃতির বাংলাদেশের আমরা যদি আমাদের ছাত্র অবস্থার সেই আন্দোলনের সেই দিকের স্মৃতিচারণ করি, আমরা কিন্তু তখন দেখেছি যে কোনো আন্দোলনের আগে সরকার যদি মনে করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সেটিকে একটি পরিবেশ তৈরি করে পিছিয়ে দিয়ে একটা জায়গা করে দেওয়া। আমার কাছে মনে হয়েছে যে এই সময়টায় সেরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি, যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবটি অন্তত 26শে মার্চ কিংবা একজন বিদেশি অতিথি দেশে থাকার সময়টায় একটি সাধারণ পরিবেশ, একটি উৎসব মুখর পরিবেশ রাষ্ট্র সরকার নিশ্চিত করবে, সেই কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এখন হেফাজতের আন্দোলন এবং উশৃঙ্খলতার কথা যদি বলেন, সেখানে সোহরাব ভাই, গোলাম মুর্তজা ওনারা কাছ থেকে দেখেন, আমি বাইরে থেকে দেখি। একদম বাইরে থেকে দেখা একজন বাংলাদেশের মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমি কিন্তু সেই জায়গাটায় আশা করি, প্রত্যাশা করি যে কোনো উশৃঙ্খলতায় রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী এবং রাষ্ট্রের যে মেকানিজম আছে সেই মেকানিজম সেখানে ওয়ার্ক করবে। এবং আমরা যদি এই কয়েকদিনের জায়গাটায় দেখি, দুজনই বলেছেন যে সেখানে রাষ্ট্র ওয়ার্ক করেছে কি করেনি, আমরা কিন্তু সাধারণ নাগরিক হিসাবে দূর থেকেও এই প্রশ্নটি করতে পারি যে সেখানে রাষ্ট্র আসলে প্রপারলি ওয়ার্ক করেনি। এখন রাষ্ট্র যদি প্রপারলি ওয়ার্ক না করে তাহলে কি হয়? এখন আপনি গোলাম মুর্তজা একটি ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে যেটি এই বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। আপনি দেখেন এখন কিন্তু আমেরিকা বলি, ইভেন কানাডা বলি, কানাডাতে অত বেশি কিন্তু উগ্রবাদ নাই, কিন্তু তারপরও এখানে হোয়াইট সুপ্রিমিস্ট, সাদা উগ্রবাদী যারা, তাদেরকে কিন্তু দমন করার জন্য এখানে হয়তো পুলিশ দিয়ে দমন করা হয় না, কিন্তু তারা যেন বাড়তে না পারে, তারা যেন তৎপর না হতে পারে, সেই জন্য কিন্তু নানাভাবে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে তাদের কার্যকলাপকে সীমিত করে দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশে যদি আমরা কাউকে মনে করি এবং সেটি যদি গ্রামাটিক্যালি মনে হয় যে হ্যাঁ তারা উগ্রবাদী, এবং সেই উগ্রবাদ যদি আমার রাষ্ট্রীয় যে নিয়ম আচার, আমার যে ভাবনা চিন্তা সংস্কৃতি গণতান্ত্রিক চেতনা সেটার জন্য হুমকি হয়, সেই জায়গাটাই কিন্তু রাষ্ট্রের ভূমিকা রাখার বিষয় আছে। এবং যদি সেখানে রাষ্ট্র ভূমিকা না রাখে, সে জায়গায় কিন্তু আমরা সন্দেহ করতে পারি, আমরা প্রশ্ন তুলতে পারি যে রাষ্ট্রের নিজস্ব কোনো আলাদা এজেন্ডা আছে কিনা, এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে রাষ্ট্রের কাঠামো জনগণকে হুমকির মুখে ফেলে দিচ্ছে কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু করোনা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। করোনার সংক্রমণ আসলে এখন প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। গত 24 ঘন্টা আমরা দেখেছি যে 5358 জন সংক্রমিত হয়েছে, 52 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে করোনায়, যেটি গত 7 মাসের সর্বোচ্চ রেকর্ড। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে সংক্রমণ ঠেকাতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নিয়ন্ত্রণ কি আছে বলে মনে করেন কিনা জনাব সোহরাব হাসান? স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আরেকটি কথা বলেছেন যে অতি খুশিতে আমরা এই পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে আমাদের নীতি নির্ধারক যারা মন্ত্রী থাকেন তারা কখন কি বলেন এটি বোঝা খুব মুশকিল। আর দেশ যখন ভয়াবহ পরিস্থিতির মুখে, মানে করোনা পরিস্থিতিতে, তখন এই ধরনের হাস্যরসাত্মক কথাবার্তা বলা বা সমস্যার ভয়াবহতাকে উপলব্ধি না করতে পারা, এটি খুবই দুঃখজনক। আমি মনে করি যে সরকারের গত 1-1.5 মাসের তৎপরতায় করোনা যে ক্রমশ বাড়ছে, প্রথম ধারণা করা হয়েছিল যে শীতকালে দ্বিতীয় ঢেউ আসবে, সেটি হলো যে শীতকালে সেটি আসেনি। কিন্তু গরম পড়ার পর, অর্থাৎ এই মার্চ মাস থেকে যেটা ক্রমশই বাড়তেছে, এবং গত 1 সপ্তাহে সেটিতে ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ রূপ নিয়েছে। এখন এটি করণীয় কি? সরকার যে 18 দফা নির্দেশনা দিয়েছে সেটাও অনেক পরে, তখন বেড়ে গেছে। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু চালু আছে। তাহলে একদিকে আমরা বলছি যে আপনি সঙ্গ নিরোধ, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, টিকা নিন, এবং টিকা তো এখন দেওয়া হচ্ছে না, টিকা দ্বিতীয় ডোজ পাবে কিনা এবং প্রথম ডোজও কতজন পেয়েছেন, এই সব মিলে এক ধরনের মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক, সংখ্যা, ভয় রয়েছে। হাসপাতালে এখন শয্যা পাওয়া যাচ্ছে না, আইসিইউতে প্রয়োজনীয় বেড নাই, মানুষ পরীক্ষা করতে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন। এই অবস্থা সরকার যেভাবে, যেমন প্রথম দিকে তো টিকা দ্রুত বাংলাদেশে আনতে পেরেছে, সরকার একটা ভালো কাজ করেছে। প্রথমে কিছু তৎপরতাও ছিল, এই যে লকডাউন এবং বিভিন্ন কর্মসূচি নেওয়া, কিন্তু এখন সবকিছু গা ছাড়া ভাব।
মন্ত্রী মহোদয় বললেন যে জনগণ খুশি হয়েছে, কিন্তু সরকারও তো মনে হচ্ছে খুশি যে সবকিছু তারা নিয়ন্ত্রণ করে ফেলছেন। এবং তাই আমরা প্রতিদিনই টেলিভিশন খুললে দেখি, যে পত্রিকায় দেখি যে অন্য সব দেশের চেয়ে আমরা ভালো করেছি। কিন্তু ভালো একটি মানুষ যদি মারা যায় চিকিৎসার অভাবে বা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অভাবে, আর সেটি তো মেনে নেওয়া যায় না। এবং সেখানে সরকারের করণীয় কি? প্রথম দিকে তো আমরা নানা কেলেঙ্কারিও দেখেছি পরীক্ষার নামে। এমনকি এই যে অতি সম্প্রতি যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে 14 দিন তো কোয়ারেন্টাইনে রাখার কথা, কিন্তু কেউ 3-4 দিন, কেউ কাউকে বা হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অর্থাৎ সবকিছুতে একটা ঢিলে ঢালা ভাব। এই যে ঢিলে ঢালা ভাব, সুতরাং ঢিলে ঢালা ভাবটা কি, এর জন্য জন সচেতনতার অভাব আছে, ঠিক আছে, কিন্তু সরকারের তো দায়িত্ব আছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আছে। এই সময়ে সামাজিক মেলামেশা কতটা হওয়া উচিত, কতটা হওয়া উচিত না, সেটা সে ব্যাপারে তো সরকারের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। এখন বলা হচ্ছে, অনেক পরে এসে বলা হচ্ছে যে বাসে অর্ধেক আসন খালি থাকবে, আর ট্রেনে আগামী 10 তারিখের পর ট্রেনের কোনো টিকিট দেওয়া হবে না। তো এই আমি মনে হচ্ছে সবকিছু মিলে এক ধরনের বিক্ষিপ্ত ভাবেই করা হচ্ছে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, বিশেষজ্ঞরা কি বলে, একটা টাস্ক ফোর্স আছে, কমিটি আছে, সেই কমিটি, আমরা কমিটির খবর নিয়ে কমিটির বক্তব্য শুনতে চাই। তারা যদি মনে করেন যে লকডাউন দেওয়া উচিত, লকডাউন দিতে হবে। তারা যদি মনে করেন যে একেবারে সবাই ঘরে বন্দি থাকবে, সেটা করতে হবে। আর যদি বিশেষজ্ঞরা মনে করেন যে না, যতটা সম্ভব সহনীয় করা, এবং এর পরবর্তী যে আমরা প্রথম করোনার ধাক্কার যে অর্থনীতিতে যে অভিঘাত পড়েছে, বিশেষ করে সাধারণ মানুষ, নিম্নবিত্ত, স্বল্প আয়ের মানুষ, এবং অনেকে কাজ হারিয়েছেন, অনেকে বেতন কমে, মজুরি কমে গেছে, তারা কিছুটা ঘুরে দাঁড়াচ্ছিলেন নিজের মতো করে, কেউ আত্মকর্মসংস্থান করেছে নানাভাবে। বাংলাদেশের মানুষ তো খুব মানে পরিশ্রমী এবং উদ্যমী, এবং তারা হতাশ হন না। কিন্তু তাদের একটু যে সহায়তা দেওয়া, একটু যে শুশ্রূষা দেওয়া, আর সেখানে কিন্তু প্রচন্ড ঘাটতি আছে। আমরা আশা করি যে সরকার এই ঢিলে ঢালা ভাব থেকে বেরিয়ে আসবে, এবং নির্দেশনাগুলো, এবং আরো কঠোর নির্দেশনা আসা উচিত। যে নির্দেশনা দেওয়া হয়েছে 18 দফা, সেটি যাতে প্রতিপালিত হয়। আর বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন যে পরিস্থিতি ভয়াবহ, যদি সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারে না। আমরা সেই অনিশ্চয়তা চাই না, এই আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। আমরা সব ভালো করেছি, এই মনোভাব হচ্ছে আমাদের ক্ষতির যথেষ্ট কারণ হতে পারে। জি, ফিরবো আপনার কাছে হয়তো আরেকবার। গোলাম মুর্তজা, আমরা কি আসলে লকডাউন দেওয়ার অবস্থা আছে কিনা? আমাদের যে হারে আসলে যে মানুষ চাকরিহীন হয়েছেন প্রথম দফায়, মানুষ কর্মসংস্থান হারিয়ে অনেকটাই দিশেহারা, মানুষের যে অর্থনৈতিক অবস্থা সেটিও অনেকটা নাজুক পরিস্থিতির মধ্যে আছে। জীবিকা ঠিক রেখে আসলে কিভাবে যে জীবন রক্ষা করা উচিত বলে মনে করেন আপনি? আমি শুরুতে আপনার লকডাউনের এই প্রসঙ্গে আসার আগে শুরুতেই আমি সরকারের একটা প্রশংসার কৃতিত্বের জায়গাটা কথা বলে নিয়ে তারপরে আমি অন্য জায়গায় আসতে চাই। পৃথিবীর বহু দেশ, উন্নত দেশ সহ পৃথিবীর বহু দেশ যেই সময়টিতে টিকা সংগ্রহ করতে পারেনি, বাংলাদেশ অনিশ্চয়তার মধ্যে থেকেও আমরা সমালোচনা করেছি যে একদিকে বাংলাদেশ তাকিয়ে আছে, এই একদিকে তাকিয়ে থাকার কারণে বাংলাদেশ বিপদে পড়বে। কিন্তু বাংলাদেশ সরকার এই টিকা সংগ্রহ করার ক্ষেত্রে একটা অবিশ্বাস্য রকমের দক্ষতার পরিচয় দিয়েছে। এটি হচ্ছে এই করোনাকালীন পুরো সময়কালের মধ্যে সরকারের সবচেয়ে বড় সাফল্য। আমার ধারণা করি আমি যে এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের এই কৃতিত্ব নয়, মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলা, আমার কাছে কোনো তথ্য নেই, আমি তো ধারণা করি যে ওই জায়গাটিতে যোগাযোগ করে এই টিকাটি সংগ্রহ করা গেছে, এটা একটি জায়গা। তো এটি, এবং বাংলাদেশের 50 লক্ষেরও বেশি মানুষকে ইতিমধ্যে এই টিকা দেয়া হয়েছে। তো এই যে 50 টিকা সংগ্রহ করা হলো এবং 50 লক্ষেরও বেশি মানুষকে টিকা দেওয়া হলো, এটা সরকারের একটা বিশাল বড় সাফল্য। এই জায়গাটিতে এসেই আবার একটা কিন্তু যোগ হয়, সেই কিন্তুটা হচ্ছে বাংলাদেশে মানুষ 17 কোটি, টিকা নেয়ার উপযোগী মানুষের সংখ্যা 9 কোটি যদি ধরি, তাহলে আমরা 50 লক্ষকে টিকা দিতে পেরেছি, এখনো কিন্তু 8 টিকা দিতে হবে, যেটি বলা হচ্ছে যে টিকা সবাইকে নিতে হবে। এখন 8 কোটি 8.5 কোটি মানুষের টিকার আমরা যে লাইনে ছিলাম সেই অনুযায়ী জোগাড় হয়ে যাওয়ার কথা ছিল। ভারত থেকে 3 কোটি ডোজ, অন্য জায়গার থেকে আসার কথা। এখন ভারত রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত ছিল,
তার প্রেক্ষিতে গত মাসে আমরা টিকা পাইনি, এই মাসেও আমরা টিকা পাইনি। এই জায়গাটিতে বাংলাদেশের অবস্থান কি? বাংলাদেশ এই রপ্তানি, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার বাইরে গিয়ে কবে নাগাদ টিকা পাবে, সেই জায়গাটিতে একটু অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যারা প্রথম ডোজ নিয়েছে তারা দ্বিতীয় ডোজ পাবে কিনা, এবং যারা প্রথম ডোজ নিবে তাদের অবস্থা আগামীতে কি হবে, এই জায়গাটা একটা সংশয় তৈরি হয়েছে। তো আমরা চাই যে প্রক্রিয়াতে টিকা সংগ্রহ করা হয়েছে সেই একই প্রক্রিয়াতে এই সংশয় বা সন্দেহটা দূর করা দরকার, প্রকৃত চিত্রটা মানুষকে জানানো দরকার। এটা একটি দিক। আর আপনি যেটা বললেন লকডাউন বা দেয়া উচিত কি উচিত নয়, জীবন জীবিকা ঠিক রেখে সেই অবস্থা আমরা এখন আছি কিনা আসলে? দেখেন, লকডাউন সেই সমস্ত দেশই দিতে পারে যেই সমস্ত দেশের সরকার অত্যন্ত কর্মক্ষম। বিগত সময়ে যখন লকডাউন দেয়া হয়েছে সেই সময় মানুষের ঘরে যে খাদ্য পৌঁছানোর দরকার ছিল, আমরা দেখেছি সরকারের জায়গা থেকে উদ্যোগ একটা নেওয়া হয়েছে, কিন্তু মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছানো যায়নি। ঘরে আমরা মানুষকে থাকতে বলেছি, কিন্তু দরিদ্র মানুষের ঘরে খাদ্য পৌঁছাতে পারিনি। যাদেরকে আমরা অর্থ দিয়ে সহায়তা করতে চেয়েছি তাদেরকে আমরা সেই অর্থ দিয়ে সহায়তা করতে পারিনি। এখানে ভয়ঙ্কর আকারের অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে। এটা হচ্ছে এই জায়গাটিতে। এখন আরেকটা জায়গাতে আমি কথা বলি একটু, যদি আপনার সময় থাকে। সেই কথাটি হচ্ছে এইরকম যে ধরেন এই যে সংক্রমণ বেড়ে গেল, সংক্রমণ প্রথমে শুরু হলো, আস্তে আস্তে বাড়লো, তারপরে সে সংক্রমণ কমলো। সংক্রমণ কমার সমস্ত কৃতিত্ব সরকারের নেতা মন্ত্রীরা সবাই দায়িত্ব নিয়ে কৃতিত্ব দাবি করলেন যে আমাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে সংক্রমণ আমরা কমাতে পেরেছি, সংক্রমণকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছি। আমি এই জায়গাটিতে সরকারকে দ্বিমত করি না, আমি মনে করি ঠিক আছে, আপনাদের কৃতিত্ব দিলাম, কৃতিত্ব আপনাদের। তো সংক্রমণ কমানোর কৃতিত্ব আপনাদের হলে সংক্রমণ আবার যে বৃদ্ধি পাচ্ছে তো সেই দায়ও তো আপনাদের। তার মানে কৃতিত্ব আপনাদের, দায়ও আপনাদের, দুটোই নিতে হবে, যে কোনো একটি নেওয়া যাবে না। এখন দায় যদি আপনাদের নিতে হয়, আরো দায়ের জায়গাতে কথা বলি। দেখেন, সরকারের কিছু কর্মকাণ্ডের কয়েকটি চিত্রের কথা আমরা বলি। এই যে 2 দিন আগে 18 দফা নির্দেশনা দেয়া হলো, এই নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত সরকার কাজটা কি করেছে? সরকার পরীক্ষা করেছে, শনাক্ত করেছে, কতজন মারা গেল এটা গণনা করেছে, এর বাইরে সরকার আর কোনো কিছু করেনি। সরকার 18 দফা নির্দেশনা দিয়ে বলেছে জনসমাগম করা যাবে না, বই মেলা চলছে, পরস্পর স্ববিরোধী। আরো তথ্য দেন, আরো তথ্য দেখেন। সরকার মার্চ মাসের 13 তারিখে স্বাস্থ্য অধিদপ্তর দেখেছে 6টি জেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। মার্চ মাসের 20 তারিখে সরকার দেখেছে 20টি জেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মার্চ মাসের 24 তারিখে সরকার দেখেছে, স্বাস্থ্য অধিদপ্তর দেখেছে 29টি জেলায় করোনা সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। 24 তারিখে এসে স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্তে পৌঁছেছে যে সারা দেশে করোনা সংক্রমণ অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। আমি এই তথ্য বলছি স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য, এটা আমার তথ্য নয়, গণমাধ্যমের তথ্য নয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। কিন্তু আপনি যে 6 তারিখে 13 তারিখে 6টি জেলায় ছড়িয়ে পড়ার তথ্য পেলেন, আপনার কাছে তথ্য থাকলো, তাহলে আপনি সেই দিন তথ্যগুলো প্রকাশ করলেন না কেন? সেদিন আপনি তথ্য প্রকাশ করলে কি হতো? সেদিন যদি আপনি তথ্য প্রকাশ করতেন তাহলে ওই 6 জেলার মানুষের সতর্ক হওয়ার সুযোগ ছিল। আমরা যদি ওই 6 জেলায় অন্য দেশের অন্য অঞ্চলের মানুষের যদি যাওয়ার কথা থাকতো তাহলে তারা হয়তো বিবেচনা করতে পারতো যাবো কি যাবো না। মানুষ মানতো কি মানতো না সেটা আরেকটা আলোচনা, কিন্তু আপনার কাজ সতর্ক করা। আপনি যে মানুষকে সতর্ক করবেন, আপনি তো মানুষকে সতর্ক করলেন না। 20 তারিখে তথ্য পেলেন, সেটা প্রকাশ করলেন না। 24 তারিখে তথ্য পেলেন, সেটা প্রকাশ করলেন না। প্রকাশ করলেন 29 তারিখে এসে। তো এই যে তথ্য গোপন করে, এই তথ্যগুলো কেন গোপন করলেন? ব্রিটেনের নতুন স্ট্রেন বাংলাদেশে যাতে না আসতে পারে সেই জন্য সতর্কতা দরকার ছিল। তখন 50টির মতো দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বন্ধ করলো, বাংলাদেশ যোগাযোগ বন্ধ করলেন, অর্থাৎ ফ্লাইট চালু রাখলো। ঠিক আছে, ফ্লাইট চালু রাখলেন, তো তখন একটা দাবি জানানো হলো যে ব্রিটেন থেকে, বিশেষ করে ব্রিটেন থেকে যারা আসবে তাদেরকে আপনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবেন। সরকার বললো হ্যাঁ ঠিক আছে করব। এই যে করছি বলে এই একদিন আগে গতকালকে এসে কার্যকর করা হলো যে ব্রিটেন থেকে যারা আসবে তাদের 14 দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। ইতিমধ্যে তো আপনি সারা দেশে ছড়িয়ে পড়েছে, তো এখন আপনি তাদের 14 দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা করছেন। আমি জানি না আদৌ আপনি পারবেন কিনা, আপনার সেই সক্ষমতা আছে কিনা, আপনার সেই উদ্যোগ আছে কিনা, উদ্যম আছে কিনা, আন্তরিকতা আছে কিনা। কারণ আপনি যদি এয়ারপোর্টে যান, আজকে এয়ারপোর্টে গিয়ে দেখবেন সেখানে এয়ারপোর্টের ভেতরেই কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। আপনি সাধারণ মানুষকে কি বলবেন? তো এই যে অবস্থাগুলো গেল, তো আমার বক্তব্যটা হচ্ছে আপনি যে তথ্য গোপন করে মানুষকে সতর্ক করছেন না, আর সংক্রমণ বেড়ে যাচ্ছে তখন বলছেন যে মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। এই 29 তারিখের আগে তো আপনার কোনো কিছুই করলেন না, খালি গণনা করা ছাড়া। এই যে এই ব্রিটেনের নতুন স্ট্রেন 70% বেশি দ্রুত গতিতে ছড়ায়, এটি তো যখন আসলো আমরা ডিসেম্বর মাসের শেষ দিক থেকে এই কথাটি আমরা বলতে শুরু করলাম। তো তখন আপনি কি করলেন? তখন আপনি সংক্রমণ অর্থাৎ ব্রিটেন থেকে যারা আসলো তাদের ব্যাপারে আপনি সতর্ক হলেন না। জানুয়ারি মাসের 5 তারিখে আপনি জিনোম সিকোয়েন্সিং করে শনাক্ত করলেন যে বাংলাদেশে ইউকে স্ট্রেন পাওয়া গেছে। মনে রাখেন, খেয়াল করে দেখেন,
সাগর ভাইও এটা নিশ্চয়ই জানা আছে, আরেকবার বলি যে জানুয়ারি মাসের 5 তারিখে আপনি শনাক্ত করলেন যে বাংলাদেশে ইউকে স্ট্রেন ধরা পড়েছে, অর্থাৎ বাংলাদেশে ইউকে স্ট্রেন প্রবেশ করেছে। আপনি এই তথ্যটি প্রকাশ করলেন মার্চ মাসের প্রথম সপ্তাহে। এই যে মাঝখানের একটা সময় গেল, এটা করোনা মোকাবেলার কোন কৌশল, পৃথিবীর কোন কৌশলে পরে যে আমি 1 মাস 1.5 মাস 2 মাস আমি তথ্য প্রকাশ করব না, আমি গোপন রাখবো, মানুষকে সতর্ক করব না, আর আমি মানুষের উপরে দায় চাপাবো, মানুষ কথা শুনলো না, মানুষ স্বাস্থ্যবিধি মানলো না, মানুষ বাসে লাইন দিয়ে উঠলো না, আপনি মানুষ আবার আপনি লকডাউনের কথা বলছিলেন। দেখেন সবকিছু মিলিয়ে এই করোনার সবচেয়ে বড় ভুক্তভোগী তো সাধারণ মানুষ। করোনার সময় আপনি নিয়ম করলেন যে 50% আসন বাসে খালি রাখতে হবে, খুব ভালো কথা, এটা তো স্বাস্থ্যবিধির অংশ। আপনি কি করলেন, ভাড়া বৃদ্ধি করলেন 60%। যে মানুষের কাজ নাই, যে মানুষ এই করোনার পুরো 1 বছর দুর্বিষহ জীবন যাপন করছে, আয় কমে গেছে, গ্রামে চলে যাচ্ছে, সেই মানুষ যখন আবার কোন রকমে আয়ের মধ্যে ফেরার চেষ্টা করছে, তার আপনি 50% আসন খালি রেখে 60% ভাড়া বৃদ্ধি করলেন। আপনি এই যে কাজটা আপনি করলেন, এটা কোন বিবেচনায়, কোন পরিকল্পনায়, কোন জরিপের ভিত্তিতে এটা করলেন যে মানুষ দিতে পারবে কি পারবে না? এই যে কাজগুলো আমরা করছি, এই কাজগুলো হচ্ছে আমাদের একটির সঙ্গে আরেকটির কোনো মিল নাই। মিল না থাকে আমরা শুধু কৃতিত্ব দাবি করছি যে আমাদের কম সংক্রমণ হয়েছে, আমরা শুধু কৃতিত্ব দাবি করছি পৃথিবীর উন্নত দেশ পারে নাই, আমরা পেরেছি, কারণ উন্নত দেশে আমেরিকাতেও 5 লক্ষের উপরে মানুষ মারা গেছে, ইংল্যান্ডে মারা গেছে, উন্নত দেশে মারা গেছে, আমাদের কম মানুষ মারা গেছে। হ্যাঁ, নিঃসন্দেহে বাংলাদেশে কম মানুষ মারা গেছে, পরীক্ষা কম হয়েছে, শনাক্তও কম হয়েছে। এটা সরকারের কৃতিত্ব কতটা সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আমি সরকারের এই জায়গাটিতে কৃতিত্ব দিতে মোটেই কৃপণতা করতে রাজি নই। আমি এখানে সরকারকে কৃতিত্ব দিতে রাজি আছি, কিন্তু একই সঙ্গে এই কৃতিত্ব নিতে হবে এবং হাজার হাজার কোটি টাকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এই অপস্থাপনার দায় নিতে হবে। এবং আবার যে সংক্রমণ বাড়লো, এটা মূলত সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা এবং অবহেলার কারণে সংক্রমণ বাড়লো, এই দায়ও সরকারকে নিতে হবে। নিয়ে ওই স্বাস্থ্যমন্ত্রীর এখন ওই বড় বড় কথা বলার সময় নয়। যা ভুল করেছি সেই ভুলের জন্য দেশ ও দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এখন কি করা উচিত সেটা নির্ধারণ করা দরকার। এই সমস্ত কথা সাধারণ মানুষ বলবে, স্বাস্থ্যমন্ত্রী বলার কথা না। জি, আপনার কাছে আসবো আরেকবার। আমরা একটু সৌগত আলী সাগর, আপনার কাছে একটু আসতে চাই। আপনি কানাডাতে আছেন, সেখানে আসলে মানুষ কিভাবে স্বাস্থ্যবিধি মানছে বা সরকার কি ধরনের উদ্যোগগুলো নিচ্ছে? বাংলাদেশে এখন যে সংক্রমণ, সেটি আসলে অতীতে যে কোনো সময়ের চাইতে আসলে অনেকটাই ভয়াবহ, যেটিকে আমরা বলছি দ্বিতীয় ঢেউ। এই দ্বিতীয় ঢেউ ইউরোপের বিভিন্ন দেশে আগে থেকে এসেছে আসলে। সে দেশের সরকার বা সাধারণ মানুষ কিভাবে ফলো করছে, আমাদের ঘাটতির জায়গায় যদি আপনার কিছু বলার থাকে। বাংলাদেশে আপনি দ্বিতীয় ঢেউয়ের কথা বলছেন, কানাডাতে আমরা কিন্তু তৃতীয় ঢেউ নিয়ে কথা বলছি। জি। এবং আপনি বাংলাদেশে যে কথাটি বলছেন, গোলাম মুর্তজা যেটি বলছিলেন যে বাংলাদেশে এখন অনেক ছড়িয়ে গেছে। আপনার আলোচনা শুরু করার আগে যে খবরের যে ক্লিপিংসটি আপনি দেখাচ্ছিলেন, আইসিইউতে ভিড়, একই অবস্থা কিন্তু এখন টরন্টো, কানাডার অন্টারিওতেও কিন্তু আইসিইউতে ভিড়। এবং অন্টারিও সেটি নির্ধারণ করেছে, কানাডা নির্ধারণ করেছে যে কানাডা এখন হিমশিম খাচ্ছে, যে কারণে সেটি হচ্ছে ইউকে ভেরিয়েন্ট। যেটা ইউকে ভেরিয়েন্টের কারণেই এখন কানাডাতে সামগ্রিকভাবে করোনা পরিস্থিতির আবার অবনতি ঘটেছে এবং তারা এটিকে তৃতীয় ঢেউ হিসাবে আলোচনা করতে চাচ্ছে। এবং বাংলাদেশের যে অবস্থাটা গোলাম মুর্তজা এতক্ষণ আলোচনা করলেন, আমার ব্যক্তিগত আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যাদের সঙ্গে বাংলাদেশে আমার কথা হয়, অনেকে কিন্তু একটি আশঙ্কার কথা বলেন, আমি সেই আশঙ্কাটা এখানে একটু শেয়ার করতে চাই। অনেকেই আশঙ্কাটার কথা বলেন যে যখন সারা বিশ্বের করোনা মুক্ত হয়ে যাবে, সারা বিশ্ব থেকে করোনা চলে যাবে, বাংলাদেশে আসলে তখন মূল বিপর্যয়টা শুরু হবে। বাংলাদেশে প্রথম দিকে উচ্চবিত্ত, শিক্ষিত এবং ধনী মানুষগুলো আক্রান্ত হতো এবং সবাই বলতো এটি বড় লোকের রোগ। এবং এখন কিন্তু বাংলাদেশে মধ্যবিত্ত সম্প্রদায় আক্রান্ত হতে শুরু করেছে এবং সব শেষে আসলে আমরা অতদিন যে অহংকার করতাম যে বাংলাদেশে গরিব মানুষের করোনা হয় না, সেই জায়গাটা সব শেষে যাবে। এবং সেখানে যখন যাবে, এটা অনেকের আশঙ্কা যে সেইখানে যখন যাবে তখন হবে মূল চ্যালেঞ্জটা বাংলাদেশের জন্য। কানাডার জায়গাটায় আসি। কানাডাতে আসলে ইউকে ভেরিয়েন্টটাকে ট্যাকল করার জন্য একদম শুরুতেই কিন্তু একদম প্রথম দিন থেকেই ইউকের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও সেটি ঠেকানো যায় না। কারণ হচ্ছে কানাডাতে আপনার অভিবাসীদের দেশ, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ নানা দেশ থেকে মানুষ এখানে বসবাস করে। এবং এই সময়ে যদিও বলা হয়েছিল যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ কানাডার বাইরে যাবেন না, কিন্তু আমরা নানা কারণে নিজেদের আত্মীয় স্বজন দেখার জন্য, পারিবারিক প্রয়োজনে বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়া, নানা দেশে আমরা গিয়েছি।
এবং আমরা ফিরে এসেছি। এবং যখন টের পাওয়া গেল যে আসলে এটি শুধু যে ইউকে থেকে আসছে তা না, তার বাইরে থেকে ওই ভেরিয়েন্টটা আসার সুযোগ আছে কিংবা একটা দুটি কেস পাওয়া গেল, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেওয়া হলো যে এয়ারপোর্টে সব এয়ারপোর্ট বন্ধ করে দিয়ে 4টি এয়ারপোর্টকে রাখা হলো ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য, এবং এয়ারপোর্ট সংলগ্ন হোটেলে ঠিক করে দেওয়া হলো যে তারা এখানে এসে 3 দিন এই হোটেলে নিজের খরচে থাকবে প্রত্যেকে, এবং সেটা কিন্তু এনশিওর করা হলো যে কেউ হোটেলের বাইরে যেতে পারবে না। এবং এসেই প্রথম তাকে একটা টেস্ট করতে হবে, 3 দিনের মধ্যে যখন রেজাল্ট পাবে তার যদি নেগেটিভ হয় তিনি বাসায় গিয়ে বাকি যে 14 দিনের যে কোয়ারেন্টাইন সেটি নিশ্চিত করবেন, আর যদি তার সেটি পজিটিভ হয় তাহলে তিনি বাকি পুরো সময়টা হোটেলে থাকবেন, কিংবা কারো অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে পাঠানো হবে, হোয়াটএভার মেবি। এটি কিন্তু নিশ্চিত করা হলো। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, যেটি আমার খুব জানা জানা একজন, যিনি 3 দিন হোটেলে থেকে, এয়ারপোর্টের হোটেলে থেকে যখন বাড়িতে এসেছেন, তার 3 দিন পরে হেলথ কানাডার লোক বাড়িতে এসে হাজির হয়েছে দেখার জন্য যে তিনি আসলে বাড়িতে আছেন কিনা, কথা বলার জন্য যে তিনি আসলে কি অবস্থায় আছেন। 7 দিন পরে তাকে আবার পরীক্ষা করতে এসেছেন, কোনো নোটিশ না দিয়ে যে তিনি আসলে কি অবস্থায় আছেন। বাংলাদেশে হয়তো সেটি সম্ভব হবে না, কিন্তু বিষয়টি হচ্ছে কি যে আপনি অথরিটির যদি কোনো রকমের স্ট্রিক্টনেস না থাকে, সেক্ষেত্রে মানুষ কিন্তু এক ধরনের মনে করো আচ্ছা তাহলে বোধহয় এটি অত কঠিন কিছু না। কঠিন কিছু হলে তো মানে যেখানে অথরিটির দিক থেকে আরো বেশি একটু নিয়ন্ত্রণ থাকতো। তো মূল জায়গাটি হচ্ছে যে আপনি কি চান, এবং এটি কিন্তু আসলে উপর থেকে নিচ পর্যন্ত কানে কানে বলে দেওয়ার মতো একটি জিনিস। এটি আজকের কথা না, এটি কিন্তু 1 বছর আগে থেকে শুরু হওয়ার কথা। 1 বছর আগে থেকে যারা যেই সব দেশ এই যে কানে কানে উপর থেকে নিচ পর্যন্ত এই তথ্যটি কি করতে হবে সেটি যারা দিয়ে দিতে পেরেছে, তারা কিন্তু সাকসেসফুলি মোর অর লেস তারা কিন্তু ট্যাকেল করেছে। যারা এই কাজটি করেনি, যারা মনে করেছে বক্তৃতায় বলেছে কিন্তু আসলে নিজেরা অনুকরণ করেনি, সেই সব জায়গায় সেই সব দেশে কিন্তু সমস্যা হচ্ছে। ফলে কোভিডকে নিয়ে সামনে অনেক দেশেরই, আমি বাংলাদেশের ক্ষেত্রেও বলি যে অনেক দেশেরই চিন্তিত হওয়ার, আতঙ্কিত হওয়ার ব্যাপার আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা 2 মিনিটের জন্য সবার কাছে একবার করে যেতে চাই। সোহরাব হাসান, আপনার কাছে একটু আসতেছি যে আমরা আজকে দেখলাম যে রমজানে 1 কোটিরও বেশি মানুষকে, 1,09,000 মানুষকে সহায়তা দেওয়া হবে, অর্থ সহায়তা করোনার কারণে, করোনার ঝুঁকি এড়াতে। আসলে এটি আসলে নিশ্চয়ই দেবে, কিন্তু এর আগে আমরা দেখেছি এই ধরনের সহায়তার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়েছে সেদিকে আসলে বন্টনের বিষয়ে আসলে নজর রাখা উচিত। কি বলবেন আসলে সংক্ষেপে যদি বলেন? স্যার, যে নিজস্ব ব্যবস্থাপনা সেখানে তো সুষ্ঠু বন্টনের সুষ্ঠু কোনো সুযোগ নেই। আর সেটি হচ্ছে যে স্থানীয় জনপ্রতিনিধি অথবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এটি করা হয়। জনপ্রতিনিধিদের স্বভাব চরিত্র আমরা জানি, সবাই না কিন্তু অধিকাংশ এই সুযোগটা নিয়ে থাকে, এবং যেখানে বৃদ্ধ ভাতা, বেকার ভাতা, বা বেকার ভাতা তো আমাদের এখানে দেয় না, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধার ভাতা, তার উপরও কিন্তু তারা ভাগ বসায় যে নানা নানা সেখানে হয়রানির শিকার হতে হয়। এখানেও হয়রানির শিকার তো আশঙ্কা আছে। তবে সরকার যে গত 2 দফায় প্রান্তিক মানুষকে 2,500 টাকা, মাত্র 2,500 টাকা করে যে কি বলে আর্থিক সহায়তা দিয়েছে, তারও 50 লাখ যে প্রথমবার দেওয়ার কথা ছিল 34 লাখ পেয়েছে, বাকিরা পাননি, কারণ তাদের হিসাবে মেলেনি। মানে যাদের নাম দিয়েছে এই নামের লোক নেই, অথবা যে নাম্বার দিয়েছে সেটাই মেলেনি, অথবা স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার তারা ই করেছে। তা আমার মনে হচ্ছে যে এটা আরো কিভাবে করা যায়, এবং এখন তো সবার টেলিফোন আছে, সুতরাং টেলিফোন নাম্বার, টেলিফোনে এটা বিকাশে যেভাবে টাকা পাঠায়, মানে সাধারণ মানুষ যেমন ঢাকা থেকে তারা স্বজনের কাছে যেভাবে টাকা পাঠায়, সেভাবে সরকারি চ্যানেলে কেন পাঠানো যাবে না? এই কারণে এই যে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের এত সহায়তার দরকার কি? আমার মনে হচ্ছে যে এটি একটি এমন ব্যবস্থা করা উচিত যাতে অন্তত চুরিটা কম হয়। চুরি একেবারে বন্ধ হবে না, কিন্তু কম হয়, তাহলে যে মানুষগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে তারা পাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা 1 মিনিটের জন্য গোলাম মুর্তজা আপনার কাছে আসতে চাই। আপনি যদি আমাদের সময় যদিও কম, যে হাসপাতাল ব্যবস্থাপনা আসলে কেমন হওয়া উচিত সংক্ষেপে যদি বলেন, যেহেতু এখনই সংকট দেখা যাচ্ছে। আসলে হাসপাতাল ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, আমি প্রফেসর ডক্টর নজরুল ইসলামের একটা তথ্য দেই। তিনি গতকালকে ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন
যে মাননীয় প্রধানমন্ত্রী 4 মাস আগে নির্দেশনা দিয়েছিলেন প্রতিটি জেলায় আইসিইউ বেড ব্যবস্থা করতে হবে। তিনি গতকালকে তথ্য দিয়েছেন এখন পর্যন্ত 36টি জেলায় আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়নি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা 4 মাসে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে অর্ধেকেরও কম বাস্তবায়ন হচ্ছে। তো এরকম একটি জায়গাতে আমি সামনে এক ধরনের আতঙ্ক দেখছি। এই আতঙ্ক থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ যদি হাসপাতালের উপর নির্ভর করতে চায়, সরকারের উপরে নির্ভর করতে চায়, তাহলে মানুষের বিপদ বাড়বে। সাধারণ মানুষের কাছে একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে আমার প্রত্যাশা থাকবে স্বাস্থ্য বিধি বলতে যেটা বোঝায় মাস্ক পরা, দরকার না হলে বাসা থেকে না বের হওয়া, বের হলেও নিরাপদ দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়া, মুখে হাত না দেয়া, এই যে কিছু সাধারণ নিয়ম আছে এই নিয়মগুলো মেনে চলেন। ধরে নেন যে আপনার বাঁচার দায়িত্ব আপনাকে পালন করতে হবে, আপনাকে বাঁচানোর জন্য দায়িত্ব নিয়ে কেউ বসে নেই। যদি আপনি মনে করেন যে কেউ বসে আছে আপনাকে বাঁচানোর দায়িত্ব নেওয়ার জন্য, তাহলে সবচেয়ে বড় ভুলটি করছেন, আপনার জন্য সবচেয়ে বড় বিপদ অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সওগাত আলী সাগর আপনাকে দিয়ে একটু শেষ করতে চাই, টিকার কার্যকারিতা কানাডাতে কেমন দেখছেন? যদিও টিকা 2-3 সপ্তাহ বেশি সময় লাগে কার্যকারিতা নিয়ে, বাংলাদেশে এখনো দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়নি, আপনি যদি শেষ করেন। টিকার কার্যকারিতার কথা যদি বলি, যে কানাডাতে কিন্তু কোভিডে যত মানুষ মারা গেছেন তার সিংহভাগ মানুষই মারা গিয়েছিলেন লং টার্ম কেয়ারে, আমাদের যারা সিনিয়র সিটিজেন তারা। এবং সেই সিনিয়র সিটিজেন দের লং টার্ম কেয়ার গুলোতে এবং বয়স্ক যারা, তাদের মধ্যে কিন্তু এখন ফ্যাটালিটি যেটা মানে মৃত্যুর হার কিংবা আইসিইউতে যাওয়া, সেটি এখন কমানো সম্ভব হয়েছে। তার কারণ হচ্ছে কানাডার বয়স্কদের মধ্যে বিশেষ করে লং টার্ম কেয়ার বা ওল্ড হোম গুলোতে যারা আছেন তাদেরকে 2 ডোজ টিকা দেওয়া সম্পন্ন করেছে। এবং 2 ডোজ টিকা দেওয়া সম্পন্ন করার পর সেখানে আর না, সেই 2 ডোজ টিকা দেওয়ার পর বয়স্কদের মধ্যে সংক্রমণ, মৃত্যু এবং আইসিইউতে যাওয়া দুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন সেটি হচ্ছে না। এখন যেটি হচ্ছে তরুণরা কিংবা মধ্য বয়সের হাসপাতালে বেশি যাচ্ছে, এবং সেটি হচ্ছে ইউকে ভেরিয়েন্টের কারণে। এবং আমি একটা লাইন শুধু একটু কথা বলতে চাই, কোভিডকে যদি আমি কবি আলম মেহেদীর একটা লাইন শুধু বলতে চাই, যে কোভিডটা হচ্ছে বিদ্যুতের তার। আপনি বিদ্যুতের তারে যদি স্পর্শ করেন আপনি মারা যাবেন। আপনি সিদ্ধান্ত নেন আপনি এই বিদ্যুতের তার স্পর্শ করবেন কি করবেন। থাকার জন্য সওগাত আলী সাগর এবং গোলাম মুর্তজা এবং সোহরাব হাসান, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়।